উত্তরার আব্দুল্লাহপুর থেকে জিহাদি বই ও অস্ত্রসহ জেএমবির ১১ সদস্য আটক। রাজধানীর মহাখালীতে গুলিতে এক যুবক নিহত। র্যাব বলছে বন্দুকযুদ্ধ। স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে রাজধানীর গ্যাস সংকট। চাহিদা মতো সরবরাহ না পেয়ে সীমাহীন দুর্ভোগে নগরবাসী। উৎপাদন কম অজুহাত কর্তৃপক্ষের। সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রসার ঘটছে না নারায়ণগঞ্জের ডকইয়ার্ড ব্যবসার। কম সুদে ব্যাংক ঋণসহ সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। রংপুরের মোকামগুলো এখনো গত মৌসুমের ধান চালে ভরা। চলতি মৌসুমে ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক ও ব্যবসায়ীরা। এবং বিদেশি পর্যটক আকৃষ্ট করতে লন্ডনে বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলায় বাংলাদেশ। আগামী বছর জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। উত্তরার আব্দুল্লাহপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ১১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, বিস্ফোরক দ্রব্য ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারণা করছে পুলিশ। দর্শক, এ বিষয়ে জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। মামুন, আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর উত্তরের আব্দুল্লাপুর এলাকা থেকে জেএমবির ১১ জন সদস্যকে গ্রেফতার করেছে এবং এই অভিযানটি পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং পুলিশ সদর দপ্তরের যৌথ একটি দল। তো যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নামগুলি আপনাকে আমি একটু বলতে চাই। প্রথমেই রয়েছে আরিফ ইবনে খায়ের ওরফে রিফাত, মোহাম্মদ বাবু মুন্সি, মাসুদ রানা, মোহাম্মদ খোরশেদ আলম, ওমর ফারুক, মোহাম্মদ আলহাজ মিয়া, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আব্দুল বাসেদ, মোহাম্মদ সুজাত, আজহার আলী এবং মোহাম্মদ ফরহাদ হোসেন। তো পুলিশের পক্ষ থেকে আমাদেরকে প্রাথমিকভাবে যেটি জানানো হয়েছিল যে যাদের কাছে গ্রেফতার করা হয়েছে তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল এবং সেই পরিকল্পনাটি তারা করছিল গাজীপুর এলাকায় বসে। তো সেই খবরটি পেয়ে পুলিশের সদস্যরা তারা গাজীপুর থেকে আব্দুল্লাপুরে এসেছে তেমন একটি খবর পেয়ে গতকাল রাত ৮টার সময় তাদেরকে আব্দুল্লাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের সদস্যরা আমাদেরকে এমনটাই প্রাথমিকভাবে জানিয়েছেন। আর এখানে আরেকটা বিষয় পুলিশ সদস্যরা বলছে, সেটি হচ্ছে যে এই গত ২৭শে আগস্ট জামাতুল মুজাহিদিন জেএমবির ভারপ্রাপ্ত আমির আবু তালহা মোহাম্মদ ফাহিমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছিল। তো সেই সময় গোয়েন্দা পুলিশ দাবি করছে যে সেই তালহা তাদের জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী হিসাবে আরিফ ইবনে খায়ের নাম তাদের কাছে প্রকাশ করেছিল এবং সেই যেটি তখন গোয়েন্দা পুলিশ জেনেছিল যে পরবর্তীতে অর্থাৎ যখন আবু তালহা গ্রেফতার হয়ে যায় তখন নির্দেশনা দেওয়া ছিল যে যদি কোনো কারণে আবু তালহা গ্রেফতার হয়ে যায় তাহলে হচ্ছে আরিফ ইবনে খায়ের সে জেএমবির কে সংগঠিত করার এবং তাদের যে উদ্দেশ্য আছে অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা সেই দায়িত্বগুলো সেই আরিফ ইবনে খায়ের নেবে। তো সেটি পুলিশ সদস্যরা যখন জানতে পেরেছেন এই আবু তালহার কাছ থেকে, তো পরবর্তীতেই পুলিশ সদস্যরা বলছেন যে তারা এই আরিফ ইবনে খায়েরকে গ্রেফতারের জন্য তারা চেষ্টা করছিলেন এবং সেই ধারাবাহিকতায় অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে তাকে গ্রেফতার করতে তারা সক্ষম হয়েছেন। আর এছাড়া কিছুক্ষণ আগে তাদেরকে আমাদের গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়েছিল এবং আপনি জানেন যে এই ব্যাপারে অর্থাৎ এই যে ১১ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে, প্রায় ২ কেজি বিস্ফোরক দ্রব্য তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, জিহাদি বই উদ্ধার করা হয়েছে, এছাড়াও বিভিন্ন দেশীয় অস্ত্র আমরা দেখেছি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তো এইসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম তিনি একটি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তো সেই সময় হয়তো আরো বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো যে আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কথা পুলিশ সদস্যরা আমাদেরকে বলছেন। তো সেটি আসলে কি উদ্দেশ্যে তারা হামলা করতো কিংবা তাদের সেই পরিকল্পনাটা কি ছিল কিংবা কোন কোন স্থাপনায় তাদের হামলার পরিকল্পনা ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা তখনই জানতে পারবো যখন আনুষ্ঠানিকভাবে ব্রিফিংটি দেওয়া হবে। তো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টার থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। মামুন। রুমেল, ব্রিফিং শেষে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। জানাচ্ছিলেন গতরাতে উত্তরার আব্দুল্লাপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির যে ১১ সদস্যকে আটক করা হয়েছে সে বিষয়ের বিস্তারিত। যাচ্ছি পরের খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা জঙ্গিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের কঠোর হাতে দমন করা হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। এই দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চায়, যারা এই বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জঙ্গির উত্থান ঘটাতে চায়, তাদেরকে জনগণই তার প্রতিবাদ করছেন এবং জনগণই তার ব্যবস্থা নিচ্ছেন।
আমাদের প্রশাসন জনগণের সঙ্গে নিয়ে কাজ করেন। আমরা মনে করি সেই জন্যই আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সফল হচ্ছি। তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এদিকে গত কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে ডিএমপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরুৎসাহিত করে নৈরাজ্য সৃষ্টি করতেই এই হামলা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন। একটি চিহ্নিত গোষ্ঠী যারা নিকট অতীতে মানুষকে পুড়িয়ে মেরেছে আন্দোলনের নামে, যারা জনগণের নিরাপত্তা বিঘ্নিত করেছে, শিশুকে পুড়িয়ে মেরেছে, নির্বিচারে মানুষকে হত্যা করেছে, আজকে তারাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করে এই দেশকে একটা নৈরাজ্যকর, একটি ভীতিকর অবস্থা সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে। রাজধানীর মহাখালীতে গুলিতে নিহত হয়েছে এক যুবক। র্যাব বলছে বন্দুকযুদ্ধে মারা গেছে সে। মহাখালীর সাততলা বস্তির পুকুরপাড় এলাকায় গতকাল গভীর রাতে গোলাগুলির এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব এর মুখপাত্র। নিহত যুবক চিহ্নিত সন্ত্রাসী সুমন বলে দাবি র্যাবের। এ ঘটনায় দুজন র্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। দেখছেন সময় সংবাদ। রাজধানীতে গ্যাস সংকট দিন দিন স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে। বিশেষ করে দিনের বেলা চাহিদা মতো গ্যাস মিলছে না নগরীর অনেক এলাকাতেই। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। তবে তিতাস গ্যাস কোম্পানির দাবি, দৈনন্দিন চাহিদার তুলনায় গ্যাসের উৎপাদন প্রায় 50 কোটি ঘনফুট কম হওয়ায় ঘাটতির মূল কারণ। সরবরাহ ঘাটতি কমাতে কারিগরি উন্নয়নে সরকারকে আরও বিনিয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। পরিবারের জন্য ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন মিরপুর 22 টেকির বাসিন্দা শাহিদা হক। কিন্তু লাইনে গ্যাস না থাকায় চুলা জ্বলছে না, তাই বিরক্তির ছাপ চোখে মুখে। একই অবস্থা নগরীর অনেক এলাকাতেই। কোথাও চুলা জ্বললেও তা নিভু নিভু, যা দিয়ে পানি গরম করাও মুশকিল। চেষ্টা করলাম, অনেক কিছুই করলাম, কোনোই লাভ হইতেছে না। এই ভাতটা নষ্ট হবে। 7টার থেকে সারাদিন থাকে না, আর রাইতে মনে করো 3টার সময় আসে। ঠিক মতন খাওয়াও খাইতে পারি না, ওই চিরা টিরা গুলা খাই, কলা খাই, পাউরুটি খাই। সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গ্যাস সংকটের কারণে এসব বাসাবাড়িতে প্রতিদিনকার রান্না করা লাগছে মাটির তৈরি চুলোয় কিংবা কেরোসিনের চুলোয়, যার ফলে এসব পরিবারগুলোতে প্রতিদিন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে বলেও অভিযোগ তাদের। এলাকাবাসী জানান, মূলত শীত মৌসুমের শুরুতে দেখা দেয় এই সমস্যা, এরপর তা বাড়তে থাকে। গ্যাস বিলও দেওয়া লাগে প্রত্যেক মাসে, আবার আমাদেরকে ক্রাশিং তেলও কেনা লাগে। রাঁধতে পারি না গ্যাসের লেগে, এখন মাটির চুলা ধরাইয়া মাছ ভাজা করতেছে। তিতাস গ্যাসের তথ্য মতে দেশে দৈনিক 320 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও কোম্পানিগুলো সরবরাহ করছে 274 কোটি ঘনফুট। এছাড়া শীত মৌসুমে ঠান্ডায় পাইপলাইনে গ্যাসের উপজাত জমে যাওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটে বলে জানান বিশ্লেষকরা। শীতকালে আমরা জানি অনেক বেশি চুলা ব্যবহৃত হয়, গরম পানি করা হয় চুলায়, অনেক সময় কাপড় শুকানো হয় চুলাতে। কারিগরি উন্নয়নের জন্য যে ইনভেস্টমেন্ট করা, সেটা যে টাকা পয়সার প্রয়োজন, সেই টাকা পয়সার অভাব, একই সাথে সরবরাহ ঘাটতি, মাত্রা অতিরিক্ত বাসাবাড়ি মানে হয়েছে, সেখানে কিছু কিছু পকেট আছে, সেই সব জায়গায় গ্যাস সরবরাহ ব্যবস্থা কিছুটা ঘাটতি হচ্ছে। আমরা বিভিন্ন লিঙ্ক করছি, রিপ্লেসমেন্ট করছি, আমাদের ব্যবস্থা চালু আছে। তবে সংকট কমাতে সবার আগে নগরবাসীকে গ্যাস অপচয় বন্ধ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সিলেট নগরীর নিরাপত্তায় বেশ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা বসানো হলেও সেগুলো অপরাধী শনাক্তে কোনো কাজে আসছে না। উল্টো ক্যামেরার নিচেই ঘটছে ছিনতাই সহ নানা অপরাধ। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, সিটি কর্পোরেশন যে ক্যামেরাগুলো বসিয়েছে সেগুলোর রেজুলেশন কম থাকায় শনাক্ত করা যায় না অপরাধীকে। আব্দুল আহাদের রিপোর্ট। আরিফুল হক চৌধুরী মেয়রের দায়িত্ব নিয়ে নগরীর বেশ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা বসিয়ে সেগুলো মনিটরিং এর দায়িত্ব তুলে দেন পুলিশের হাতে। গুরুত্বপূর্ণ এলাকা জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে রয়েছে এমন কয়েকটি সিসি ক্যামেরা, কিন্তু এই ক্যামেরার ঠিক নিচেই সম্প্রতি বড় ধরনের কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি, এমন অভিযোগ স্থানীয়দের। ওই জায়গায় ছিনতাই হয়েছে সিসি ক্যামেরার নিচে। সিসি ক্যামেরাতে ভিডিও ফুটেজ আছে, চাইলে তো প্রশাসনে ইয়ে করতে পারতো, কিন্তু
কোনো প্রতিক্রিয়া নাই। সিসিটিভির মনিটরিং রুমে গিয়ে দেখা যায় একটি স্ক্রিনে 11টি ক্যামেরা কাজ করছে, কিন্তু আলাদাভাবে কোনো ক্যামেরার কাজ দেখতে চাইলে সামনের সবকিছু ঝাপসা হয়ে ওঠে। ক্যামেরাগুলো যেহেতু আগের মডেল, পুরাতন মডেলের, এবং এটার যে রেজলিউশনটা একটু দুর্বল এবং ওখান থেকে অ্যাকুরেট ছবিটা পাওয়া যায় না, দূর থেকে দেখা যায়। তবে সিসি ক্যামেরার সমস্যার বিষয়ে পুলিশ কিছুই জানায়নি বলে দাবি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর। লিখিত তো এখন পর্যন্ত আমরা সেভাবে কিছু পাইনি যে এগুলো রেজলিউশন দেখা যাচ্ছে না, অস্পষ্ট। যেহেতু সিলেট সিটিতে প্রথম পরীক্ষামূলকভাবে এটা বসানো হয়েছিল, কিছু সমস্যা থাকতে পারে, সেটা সমাধানেরও তো ব্যবস্থা আছে। পুলিশ জানায় দেশের বর্তমান পরিস্থিতিতে সিলেটে যাতে কেউ সহিংসতা সৃষ্টি করতে না পারে সেজন্য মার্কেটের সামনে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদ আরো থাকছে। মুন্সিগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু, গাজীপুরে আগুন পোহানোর সময় 3 শিশু দগ্ধ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আগামী 12 নভেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে পুরো শহর ছেয়ে গেছে ফেস্টুন, ব্যানার, তোরণ আর বিলবোর্ডে। বগুড়াবাসী মনে করছেন প্রধানমন্ত্রীর এ সফরে দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মাজিদুর রহমানের তথ্য, রবিউল ইসলাম রবির তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। পরপর দুবার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম বগুড়ার সফর। সফরকে ঘিরে প্রধানমন্ত্রীর কাছে বগুড়াবাসীর প্রত্যাশা রয়েছে অনেক। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর চালু, বগুড়া সিরাজগঞ্জ ট্রেন লাইন স্থাপন, কৃষি ভিত্তিক শিল্প পার্ক স্থাপন সহ নানা প্রত্যাশার অপেক্ষায় সবাই। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার মানুষের এই দাবিগুলোকে আন্তরিকভাবে বিবেচনা করে তার কাছ থেকে আমরা এই ঘোষণাগুলো আশা করি। মনে প্রাণে চাবো বগুড়া একটা শিল্প জোন গড়ে ওঠো। প্রধানমন্ত্রী যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে বগুড়াবাসী অনেক দূর এগিয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। সমাবেশটাকে সফল করার জন্য আমরা ইতিমধ্যে মূল দল সহ সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে আমরা বর্ধিত সভা করেছি। বগুড়ায় 3 ধরনের মানুষ থাকবে না, অন্তপক্ষে 2 থেকে 2.5 লক্ষ লোকের সমাবেশ ঘটবে বলে আমি আশা করি। অন্যদিকে সফরের নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই সফর উপলক্ষে আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ভিভিআইপির নিরাপত্তার জন্য যে সকল মেজার নেওয়া দরকার সকল মেজারই আমরা গ্রহণ করেছি। বৃহস্পতিবার বগুড়া ক্যান্টনমেন্টে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের আলতাফুন্নেসা মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সময় সংবাদ, বগুড়া। বাংলাদেশ রেলওয়ের জন্য 250টি রেলওয়ে কোচ ও 10টি ইঞ্জিন ক্রয় প্রকল্প সহ 6,251 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দেওয়ার কথা রয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের আজকের বৈঠকে। আজ রেলওয়ে কোচ ও ইঞ্জিন ক্রয় প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 2,108 কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে 7টি নতুন এবং 3টি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে 2,643 কোটি টাকা, প্রকল্প সহায়তা ধরা হয়েছে 3,578 কোটি টাকা। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে 218 কোটি টাকা ব্যয়ে ঢাকা জেলার দোহার উপজেলার আওরঙ্গাবাদ থেকে ব্রাহাবাজার ঘাট পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প। এছাড়াও রয়েছে 2,912 কোটি টাকা ব্যয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 24টি জেলায় 61টি ছোট ও মাঝারি সেতু নির্মাণ প্রকল্প, যা ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকের একনেকে বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন পাওয়ার কথা রয়েছে। শহীদ নূর হোসেন দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালে রাজধানীর 0 পয়েন্টে নূর হোসেন স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দেশে যাতে আর কোনো স্বৈরাচার সরকার না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শহীদ নূর হোসেনের ভাই। পরে জুরাইনে তার কবর জিয়ারত এবং দোয়া করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেনের ভূমিকা তুলে ধরেন। 1987 সালে এই দিনে এরশাদ সরকারের পতনের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। দিনটিকে স্মরণ করতে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। আমরা
আমরা বিচার এটাই পাবো যদি গণতন্ত্র ঠিক থাকে, এই দেশের মানুষ যদি খেয়ে পরে ভালো থাকে, এই দেশে কোনো কাটাকাটি মারামারি আর হানাহানি কেউ কারো যদি খুনাখুনি না করে, দেশের গরিব মানুষ খেয়ে পরে ভালো থাকে, এই বিচার এখানেই আমার। আর বিচার আমার এখানে হয়ে যাবে। তবে যারা এরা যে করছে আর কোনোদিন যেন স্বৈরাচার সরকার আর দেশে না আসে, সেই দিকে আমি জনগণকে, আমার দেশের মানুষকে বলবো যেন এই দেশে আর কোনোদিন স্বৈরাচার এরকম না জন্ম নেয়। মুন্সিগঞ্জে একটি বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও 4 জন। এ ঘটনায় শহরের প্রধান বিদ্যুৎ লাইন ও পুল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। পুলিশ জানায় গতকাল রাত 1টার দিকে সদর উপজেলার মুক্তারপুরে সাউদার্ন ফিশিং নেট কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে সজীব নামে একজন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত 4 জন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে প্রায় 5 টন ওজনের বয়লারের বিস্ফোরিত টুকরো শহরের প্রধান বিদ্যুৎ লাইন ও পুলে আঘাত করায় বন্ধ হয়ে গেছে শহর ও এর আশপাশের বিদ্যুৎ সরবরাহ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন কারখানাটির মালিক গোলাম মোস্তফা। এদিকে দুর্ঘটনার পরপরই রাতে গোপনে সজীবের লাশ দাফন করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা। এখানে একটা সেমি পাকা একটা বয়লারের বিস্ফোরণ, তো এখানে এসে আমরা জায়গা পড়াশোনা করি এবং এসে আমরা মুখে শুনি যে একজন লোক নিহত হয়েছে এবং 4 জন লোক আহত। গাজীপুরে আগুন পোহানোর সময় মাদ্রাসা পড়ুয়া 3 শিশু দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যা 6টার দিকে টঙ্গী পাগার সোসাইটি মাঠ এলাকায় দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান সন্ধ্যায় টুটুল, রিফাত ও তুষার নামে মাদ্রাসা পড়ুয়া 3 শিশু রাস্তার পাশে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিল। এ সময় অন্য একটি মেয়ে আগুনের মধ্যে পেট্রোলের বোতল ছুঁড়ে মারলে আগুনের শিখায় দগ্ধ হন তারা। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে টঙ্গী এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে দগ্ধ 3 জনের মধ্যে তুষারের শরীরের 75% পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। পেট্রোল দেয়া পরে আগুন ধরাইছে, পেট্রোল মিলাম আগুন আগুন ধরাইয়া নাকি পেট্রোলের ওই শিশি ইঞ্জিন গুলো করতে পরে শিশি মিলে মারছে বা মিলে কাটতে পরে আগুন উড়ে টেকে পরে তাকে শরীরে পড়ছে। রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসের নিচে চাপা পড়ে পুলিশের বিশেষ শাখার এক এএসআই মারা গেছেন। গত রাত 10:30টার দিকে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান নিহত পুলিশ সদস্য শফিকুল ইসলাম কাজ শেষ করে বাসায় যেতে বিমানবন্দরের বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় বলাকা পরিবহনের একটি বাসকে সুপ্রভাত পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয় পাশে দাঁড়ানো শফিকুল বাসের চাকায় পিষ্ট হন। তাকে উদ্ধার করে উত্তরা সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এতে আরও 4 জন আহত হন। পুলিশ এ ঘটনায় সুপ্রভাত পরিবহনের চালককে আটক করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে 2015-16 স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আজ অনুষ্ঠিত হচ্ছে ই এবং ডি ইউনিটের পরীক্ষা। পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। পরে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ই ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় অংশ নেন বেজোড় রোলের শিক্ষার্থীরা। 11টা থেকে শুরু হবে একই ইউনিটের জোড় রোলের পরীক্ষার্থীদের পরীক্ষা। পরে দুপুর 1টা থেকে ডি ইউনিটের বেজোড় ও 3:30 থেকে জোড় রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন পরীক্ষার্থী। পরীক্ষা চলবে আগামী 12 নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে এবছর মোট 9 ইউনিটে 56টি বিভাগে আবেদন করার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রকি, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে মূলত গতকাল থেকে। গতকালকে 2টি ইউনিটের পরীক্ষা হয়েছে। 4টি পরীক্ষার মধ্য দিয়ে এই 2টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকে মূলত ডি এবং ই ইউনিটের পরীক্ষা হচ্ছে। সকাল 9টা থেকে শুরু হয়েছে ই ইউনিটের পরীক্ষার বিজোড় রোল সংখ্যার যে পরীক্ষা ছিল তাদের পরীক্ষা, এবং
এরা 11টা থেকে 12টা পর্যন্ত ছিল ই ইউনিটের জোর রোলের সংখ্যার যে শিক্ষার্থীরা তারা। এরপরে কিন্তু দুপুরে শুরু হতে যাচ্ছে আপনার ডি ইউনিটের ভর্তি পরীক্ষা। ডি ইউনিটের ভর্তি পরীক্ষার বিজল রোল যেগুলো, সেগুলো 1টা থেকে 2টা পর্যন্ত এই পরীক্ষাটি হবে এবং পরের পরীক্ষাটি হবে 3:30 থেকে 4:30 পর্যন্ত। মামুন, আপনাকে কিছু আমি তথ্য দিয়ে রাখি যে এবার প্রতি আসনের বিপরীতে কিন্তু 34 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট 1,60,682 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 9টি ইউনিটের 56টি বিভাগে মোট 4,168 আসন রয়েছে। তো এই ভর্তি পরীক্ষা আরো 2 দিন ব্যাপী চলবে। 12 তারিখে মূলত শেষ হবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। মূলত আগামী কালকে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে এফ এবং এইচ ইউনিটের পরীক্ষা এবং 12 তারিখে হবে সি, জি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা। তো আমরা এখন মমতাজউদ্দিন কলা ভবনের সামনে আছি। এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে 12টার সময় যে পরীক্ষাটি শেষ হয়েছে, এই পরীক্ষার্থীরা এখন বের হয়ে আসছে এবং পরের পরীক্ষার্থী যারা রয়েছেন ডি ইউনিটের তারা কিন্তু এই গেটের সামনে দাঁড়িয়ে আছেন প্রবেশ করার জন্য। এখনো গেট খোলেনি, নিজ নিজ আসনে যাবেন সেজন্য তারা হচ্ছে বাইরে অপেক্ষা করছেন। তো মামুন, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি এবং যেটি আপনাকে একটু বলে রাখি যে প্রতি বছরই কিন্তু ভর্তি পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী, ভর্তি জালিয়াতি চক্রের সদস্য কিন্তু পাওয়া যায়, কিন্তু এই বছর এখন পর্যন্ত এ ধরনের কোনো তৎপরতা বা অপতৎপরতার আমরা দেখতে পাইনি। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি রয়েছে যাতে করে এই ভর্তি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং আমাদের প্রশাসনের সাথেও কথা বলেছেন। তারা মূলত বলেছেন পরীক্ষার্থীদের পরীক্ষার হলে সকল প্রকার ডিভাইস নিয়ে যাওয়া নিষিদ্ধ করেছেন এবং সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে মূলত এবারের ভর্তি পরীক্ষা যে প্রশ্নপত্র রয়েছে তা অনেকটাই সহজ হয়েছে। তারা অনেকে আশা প্রকাশ করেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তাতে তারা অনেকে হয়তো চান্স পাবেন এবং তাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবেন। তো মামুন, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খবর আমার কাছে। দর্শক, যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, জানাচ্ছিলেন দ্বিতীয় দিনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার খবরাখবর। যাচ্ছি পরের খবরে। এসএসসির ফরম পূরণে গাইবান্ধার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন অভিভাবকরা। বোর্ডে যাতায়াতের জন্য অর্থ ব্যয় সহ নানা অজুহাত বেসরকারি স্কুলগুলোর। আর এ ব্যাপারে যেন কিছুই জানেন না জেলার শিক্ষা কর্মকর্তা। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। বাবা মায়ের সংসারে অভাব থাকলেও নিজের আত্মবিশ্বাসে কমতি নেই এসএসসি পরীক্ষার্থী সোহাগ মিয়ার। রিকশা চালক বাবার সামান্য রোজগারে 4 সদস্যের সংসারে সোহাগের পড়াশোনার খরচ বহন করা কষ্টসাধ্য, কিন্তু ফরম পূরণের জন্য বিদ্যালয় থেকে নির্ধারিত ফি নিয়ে এখন রীতিমতো শঙ্কিত পরিবারটি। আমার পক্ষে যত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। আমার বাবা একজন রিকশা চালক, উনি তো সারাদিন রিকশা চালায়, কিন্তু যা টাকা নিয়ে আসে সে টাকা দিয়ে আমাদের সংসার চলে না। 1 থেকে 10 বছর পড়া নিয়ে এলাম, এই দিয়েছি মেট্রিক যদি না দিয়ে ভাই আমার এই কষ্টটা সাথে আমার বিফলে যাবে। এসএসসির ফরম পূরণের জন্য এবার দিনাজপুর শিক্ষা বোর্ড ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য 1390 টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য 1440 টাকা ফি নির্ধারণ করেছে, কিন্তু গাইবান্ধার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছে মতো অর্থ আদায় করা হচ্ছে। সায়েন্সের হচ্ছে 2600 টাকা করে, আর হচ্ছে আর্টসের হচ্ছে 2500 টাকা করে। যারা ধনী আছে তারা তো 2600 দেওয়াটা স্বাভাবিক, কিন্তু যারা নিম্নমানের আছে তারা তো 2600 দিতে পারবে না। 2000 টাকা দেওয়ার পর আমার হেডমাস্টার বললো আর নাকি 300 টাকা দিতে হবে, এডমিট আটকাবে আমার। এখন আমরা 2200 দিছি, রিসিভ দেয়নি। রিসিভের জন্য আমার মেয়ে গেছিল, বলছে রিসিভ লাগবে না। অতিরিক্ত অর্থ আদায়ের জন্য নানা অজুহাত স্কুলের প্রধান শিক্ষকের। প্রায় একই সুরে কথা বলেন শিক্ষা কর্মকর্তাও। অনলাইন করা লাগে, আবার বোর্ডে যাওয়া লাগবে, এই যে খরচগুলো আছে এই খরচগুলো তো আমাদের নিতেই হবে। বোর্ড নির্ধারিত ফি থাকে, প্লাস তাদের স্কুলে কিছু পাওনা থাকে, এগুলো সব একখান্তে করে আপনার আদায়টা করে। গাইবান্ধা জেলায় 339টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বিদেশি পর্যটক আকৃষ্ট করতে এবারও লন্ডনে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলা ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে অংশ নেয় বাংলাদেশ। সরকারের ভিজিট বাংলাদেশ 2016 প্রকল্প নিয়ে মেলায় অংশ নেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আর মেলা পরিদর্শনে এসে পর্যটকদের আকর্ষণে আগামী বছর জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট।
সৃষ্টির সৌন্দর্য উপভোগ ও বিশ্বকে জানার জন্য দেশ থেকে দেশান্তরে ভ্রমণের পিপাসা মানুষের চিরন্তন শখ। এই শখ বা নেশাকে কেন্দ্র করে দেশে দেশে গড়ে উঠেছে পর্যটন শিল্প। গেল বৃহস্পতিবার লন্ডনে এক্সেল এক্সিবিশন সেন্টারে হয়ে গেল 4 দিন ব্যাপী পর্যটন মেলা। এতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরা হয়। আমি কখনো বাংলাদেশে যাইনি, কিন্তু দেশটাকে দেখার খুব ইচ্ছে আমার। এই মেলায় এসে আমি বাংলাদেশ সম্পর্কে আগ্রহী হয়ে উঠি। একদিন অবশ্যই সেখানে যাব আমি। আমার মনে হয় সেখানকার মানুষগুলো চমৎকার। এদিকে বিদেশি পর্যটকদের আকর্ষণে আগামী বছর পুরো সময় জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানালেন মেলা পরিদর্শনে এসে বিমানমন্ত্রী। 12টা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে প্রতিটা প্যাকেজে আপনার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে বিমান ও পর্যটন সচিব জানালেন, কক্সবাজার শুধু দীর্ঘতম সৈকত নয়, এটি বিশ্বের অন্যতম একটি সার্ফিং এলাকা। 2016-কে সামনে রেখে ওনার দেশের সম্পদটাকে আমার সন্তানের কাছে, আমার উত্তরসূরির কাছে আমরা এই সংবাদগুলো তুলে ধরতে যাচ্ছি। ব্রিটেনে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের সন্তানদের বাংলাদেশ ভ্রমণে উৎসাহিত করতে বিমান বাংলাদেশ বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা এখানে ব্রিটিশ বাংলাদেশি পর্যটকদেরকে এবং ব্রিটিশবাসীদেরকে বাংলাদেশে পর্যটনমুখী করার জন্য যে কর্মসূচিগুলো হাতে নিয়েছি সেগুলো আমরা মার্কেটিং করছি। পর্যটন শিল্পের শীর্ষ এই মেলায় বিশ্বের 186টি দেশ অংশ নেয়। একদিকে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য ঘেরা এবং অন্যদিকে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই খাতকে আরও বেগবান করতে পারে, আর এতে সরকারি জোরদার আরও বেশি প্রয়োজন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী প্রসার ঘটছে না নারায়ণগঞ্জের ডকইয়ার্ড ব্যবসার। অথচ যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এ খাতে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব, তেমনি অন্যদিকে বৈদেশিক মুদ্রা আয়ের রয়েছে অপার সম্ভাবনা। তাই কম সুদে ব্যাংক ঋণের পাশাপাশি সরকারি জায়গা বরাদ্দের দাবি করেছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। নৌবন্দর থাকায় ব্যবসা বাণিজ্যের জন্য সুপরিচিত নারায়ণগঞ্জ, আর একে কেন্দ্র করেই 60-এর দশকে শহরের শীতলক্ষার তীরে গড়ে ওঠে বেশ কিছু ডকইয়ার্ড। কালক্রমে বাড়তে থাকে ব্যবসার প্রসার। বর্তমানে 800 থেকে 2200 টনের জাহাজ মেরামত ও নির্মাণ করা হচ্ছে এখানকার ডকইয়ার্ডগুলোতে, যেখানে 8 মাস থেকে 1 বছর সময় লাগে মাঝের আকারের একটি জাহাজ তৈরিতে, আর মেরামত করতে একটি জাহাজকে ডকে রাখতে হয় 2 থেকে 3 মাস পর্যন্ত। তবে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হলেও অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এখানকার শ্রমিকদের। আমাদের স্যালারি না, মানে রোজ হিসেবে তো আমরা 320 টাকা পর্যন্ত রোজে কাজ করি। পাওয়ার মেশিন মানতে গেলে এটা একটা ঝুঁকি, কারেন্টের লাইন আছে, অনেক মানে ডক অর্থাৎ মানে ঝুঁকি কাজ। কেওয়ার মনে চোখের মধ্যে এটা গেছে গা, কেওয়ার মনে পাও ভেঙে গেছে গা। আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ডকইয়ার্ডে উন্নীত করতে পারলে বিদেশি বিভিন্ন কাজ পাওয়া সম্ভব বলে মনে করেন এখানকার ব্যবসায়ীরা। প্রশাসন হোক, সরকার হোক, ব্যাংক হোক, কোনো খাতেই আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। সরকার যদি আমার সহযোগিতা করে আমরা বিদেশি কাজগুলা আমরা আনতে পারবো। সরকারকে প্রায় 18টা লাইসেন্সের মাধ্যমে আমরা রাজস্ব দিই, আমরা সরকারকে দেই, কিন্তু সরকার থেকে তেমন কোনো সুবিধা আমরা পাই না। এখানে মনে করেন বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, কাজ করতে গিয়ে কাগজপত্রের অনেক সমস্যা সম্মুখীন হইতে হয়। ছোট বড় মিলিয়ে 80টির অধিক ডকইয়ার্ড রয়েছে নারায়ণগঞ্জে, যেখানে অভ্যন্তরীণ সব ধরনের নৌযানেরই মেরামত কাজ সম্পন্ন হচ্ছে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা এবং আর্থিক অনুদান পায়, তাহলে এটি গার্মেন্টস শিল্পের পরেই অবস্থান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের অন্যতম খাদ্য ভাণ্ডার রংপুর কৃষি অঞ্চলের ধান চালের মোকামগুলো এখনো গত মৌসুমের ধান চালে ভরা। তার উপর চলতি মাসেই বাজারে উঠবে নতুন ধান। এতে ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষক ও ব্যবসায়ীরা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। মাঠের ফলন দেখে কৃষকের প্রাণে ঝিলিকেলেও শান্তি নেই মনে। তারা বলছেন এখনো গত মৌসুমের ধানই তাদের গোলায়। এরই মাঝে উঠবে নতুন ফসল। বাড়তি টাকা খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলালেও উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তিত তারা। এখন তো আর দাম নাই ধানের, 400 টাকা মন, এভাবে তো আর চলে না। গত বছর বাজার পাইনি 500 টাকা ধানের মন,
এবার তো এই শুনতেছি 500 টাকা মন। গত বছর রংপুর অঞ্চলে 34,13,000 মেট্রিক টন ধান উৎপন্ন হয়, যা এখানকার চাহিদা মিটিয়েও 16,51,383 মেট্রিক টন উদ্বৃত্ত ছিল। রংপুর অঞ্চলের সবচেয়ে বড় চালের মোকাম মাহিগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, এখনো এখানে যে পরিমাণ চালের মজুদ রয়েছে এ নিয়েই চিন্তিত তারা। এরই মাঝে আসছে আমন মৌসুম, সবকিছু মিলে ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এখানকার ব্যবসায়ীরা। আমন মৌসুমে আবার নতুন প্রোডাকশন হবে, যার ফলে কি হবে, মার্কেটের অবস্থা শেষ, বিক্রি নেই বাজারে, কেউ নিচ্ছে না। আগামী যে চাউলটা আসবে এটা আমরা বিক্রি করবো কিভাবে সে চিন্তায় আমরা করতেছি। আর ব্যবসায়ী নেতারা বলছেন, একটা সময় ধান চালের চাহিদা মেটাতে পারতেন না তারা, কিন্তু এখন মাল গোডাউনে পড়ে থাকলেও ক্রেতা নেই। এজন্য চাল আমদানির পরিবর্তে রপ্তানির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এই চালগুলো সরকার যদি বাইরে কোনো ব্যবস্থা না করে তাহলে আমাদেরও তো মরণ, কৃষকেরও মরণ। কৃষি বিভাগের তথ্য মতে এবার রংপুর অঞ্চলে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 14,98,569 মেট্রিক টন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দর্শক, রাজধানীর উত্তরের আব্দুল্লাপুর থেকে জেএমবি সন্দেহে যে 11 সদস্যকে আটক করা হয়েছে সে বিষয়ে সংবাদ সম্মেলন করছেন যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে, ডিএমপি মিডিয়া সেন্টারে। অর্থ সংগ্রহ নেশায় তারা মেতে উঠেছিল, তারা বিভিন্ন সময় ছিনতাই, ডাকাতির মতো কর্মকাণ্ডে এগুলোতে তারা লিপ্ত হয়েছে এবং আরো কয়েকটি ডাকাতির তাদের পরিকল্পনা ছিল। এই ডাকাতি পরিকল্পনার ভিতরে যেমন কুমিল্লার 14 গ্রাম অঞ্চলে একটা এনজিও অফিস, যে এনজিও অফিসে হয়তো টাকা পয়সা রাখে, ওরকম একটা এনজিও অফিস অথবা একটা ব্যাংকের কোনো এক শাখা, সেটি ডাকাতি করার তাদের পরিকল্পনা ছিল। পাশাপাশি তারা ইতিপূর্বে কয়েকটি ছিনতাইয়ের কথা স্বীকারও করেছে তারা। আর ইয়েতেও মানে আরো পুলিশি তৎপরতার কারণে 2-3টা করতে পারে নাই, সেটিও তারা স্বীকার করেছে। তো এই গ্রুপটি মূলত মাওলানা সাইদুর রহমান জেলে আটক আছে, তার অর্থাৎ জেএমবির একাংশের আমির, কারণ অন্য অংশ তার নেতৃত্ব অবশ্য মানে না। তো এই তার সাথেই এই অংশটা মূলত সম্পৃক্ত। তো এরা এদের কিছু নেতা কর্মী যারা দাওয়াতি কার্যক্রম অর্থাৎ তাদের জেএমবির যে প্রসার সেটার জন্য নতুন সদস্য সংগ্রহের চেষ্টা করে। পাশাপাশি আরেকটা অংশ পুরোপুরি এই ডাকাতি, ছিনতাই এবং অপরাধমূলক কর্মকাণ্ড এগুলোর সাথে জড়িত হয়ে সেখান থেকে অর্থ সংগ্রহ করে কিছুটা নিজেরাও, কারণ এরা আমরা খবর নিয়ে দেখেছি এরা কেউ কেউ নিজের আর্থিক অবস্থাও, ব্যক্তিগতভাবে তাদের আর্থিক অবস্থাও অনেকে ভালো করেছে এই ডাকাতির থেকে সংগৃহীত অর্থ থেকে। আবার কিছু কিছু তারা এই সাংগঠনিক কাজেও ব্যয় করে। তো এদের পরিকল্পনাই হলো, এদেরও পরিকল্পনার একটা মূল লক্ষ্য হলো একদিকে তারা আর্থিকভাবে, ব্যক্তিগতভাবে লাভবান হওয়া, জেএমবির নামে সংগঠিত হয়ে জেএমবি কেও দিয়ে কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করানো, ফলে এরা অর্থের বিনিময়ে যে কোনো কর্মকাণ্ড করতেই আসলে রাজি। এটি তো তাদের কাছে যদিও কিছু বই পাওয়া গিয়েছে যেগুলো ইসলামের উগ্র জঙ্গিবাদী যে ব্যাখ্যা সেটি রয়েছে, কিন্তু সেটি আসলে কোনোভাবেই ইসলাম ধর্মের যে মূল বাণী সেটির সাথে সম্পৃক্ত নয়। তো এদেরকে আমরা যেহেতু কাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে উত্তরা অঞ্চল থেকে, তো তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এদের লিঙ্ক আরো কোথায় কোথায় আছে সেটি আমরা বের করতে পারবো। আর এখানে আপনারা অবগত আছেন যে এর আগে মাওলানা সাইদুর রহমানের ছেলেকে আমরা গ্রেপ্তার করেছিলাম কয়েক মাস আগে। তার দেয়া স্বীকারোক্তিতেই আসলে এই আরিফ ইবনে খায়ের ওরফে রিফাত এর নাম এসেছিল, যে সেই মাওলানা সাইদুর রহমানের ছেলে সায়েম একটা নাম, অনেকগুলো নাম, তালহার একটা নাম। তো একই ব্যক্তি, সে যখন জেল থেকে বের হওয়ার পরে মানে কিছুদিন তার বক্তব্য মতে সে ভালো হয়ে চলার চেষ্টা করছিল, এই লাইনে না যাওয়ার চেষ্টা করছিল। তো এক পর্যায়ে রিফাত তাকে আসলে এই পথে আবার টেনে নেয় এবং এই গ্রুপের মানে তাদের ঐক্যের প্রতীক হিসাবে সায়েম ওরফে তালহাকে আসলে দাঁড় করিয়ে সামনে রেখে তারা এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছিল। তো এই গ্রুপ সম্পর্কে আরো কিছু তথ্য আমরা এদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাবো। তো সেই কারণেই তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এই মামলায় আমরা রিমান্ড চাচ্ছি। রিমান্ডে পেলে হয়তো আমরা আরো ব্যাপক তথ্য সংগ্রহের মাধ্যমে এদের আরো কারা কোথায় আছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব। পাশাপাশি কিছু হয়তো আনডিটেক্টেড কেস যেগুলো বিভিন্ন জায়গায় সংগঠিত হয়েছে, ছিনতাই কিংবা ডাকাতি, সেগুলোর কোনোটির সাথে আমার মনে হয় এদেরও সম্পৃক্ততা পাওয়া সম্ভব হবে।
দর্শক, গতরাতে রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর থেকে জিহাদি বৈদেশীয় অস্ত্র ও বিস্ফোরক সহ 11 জেএমবি সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ এবং সে বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। দেশের বাইরের খবর। মিয়ানমারে সাধারণ নির্বাচনের 2 দিন পেরিয়ে গেলেও এখনও ধীর গতিতে চলছে ফলাফল ঘোষণা। সে সঙ্গে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হতে আরও কয়েকদিন লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে উল্লেখ করে মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি বিপুল ভোটে জয়ী হতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে পার্লামেন্টের নিম্নকক্ষের 108টি আসনের মধ্যে 98টিতে এবং উচ্চকক্ষের 46টির মধ্যে সবকটিতেই এনএলডি জয় পেয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সেদিন রাত থেকেই শুরু হয় ভোট গণনা। এরপর 2 দিন পেরিয়ে গেলেও এখনো পাওয়া যায়নি পূর্ণাঙ্গ ফলাফল। তবে এ পর্যন্ত পাওয়া হিসাবে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি বিপুল ভোটে জয়ী হতে চলেছে। ইইউ এর ফলাফল পর্যবেক্ষণের পূর্বাভাসও এমনটাই বলছে। এদিকে নির্বাচন প্রত্যাশার চেয়েও সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে সোমবার নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। তবে নির্বাচন পদ্ধতির আরো সংস্কার প্রয়োজন বলেও পরামর্শ তাদের। নির্বাচনটি আমাদের প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে যদি প্রশ্ন করা হয় নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা বলবো পুরোপুরি নয়। তবে এ পর্যন্ত আমাদের যা পর্যবেক্ষণ তাতে একে আমরা গ্রহণযোগ্য বলতেই পারি। ভবিষ্যতে নির্বাচনে নারী সদস্যদের অবাধ অংশগ্রহণে রাজনৈতিক দলগুলোর আরো বেশি সচেতন হওয়া উচিত। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, আপাতত দেশটির মোট ভোট কেন্দ্রের মধ্যে প্রথম 50,000 কেন্দ্রের ভোট গণনা চলছে এবং কয়েকটি ধাপে এগুলো গণনা শেষে কমিশনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হচ্ছে। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করতে আরো কয়েকদিন লেগে যেতে পারে বলেও কমিশনের পক্ষ থেকে জানানো হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টি20তে ওয়েস্ট ইন্ডিজকে 30 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে শুরুতে ব্যাট করে 3 উইকেট হারিয়ে 215 রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানদের বোলিং তোপে পড়ে 185 রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। পাল্লিকেলেতে লঙ্কানদের হয়ে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় 91 রানের বেশ ভালো সূচনা এনে দেন পেরেরা ও দিলশান জুটি। পেরেরা ব্যক্তিগত 40 ও দিলশান তুলে নেন ক্যারিয়ারের 10ম 50। পোলার্ডের শিকার হয়ে দলীয় 91 রানে পেরেরা আউট হবার পর ব্যক্তিগত 56 রান করে দিলশানও সাজঘরে ফেরেন দলীয় 101 রানে। মাঠে নেমে জয়সুরিয়া 36 রান তুলে রানের চাকা সচল রাখলেও দলীয় 155 রানে তিনিও প্যাভিলিয়নে ফেরেন। এরপর দলের হাল ধরেন চান্ডিমাল ও ম্যাথিউস জুটি। শেষ পর্যন্ত চান্ডিমালের অপরাজিত 40 ও ম্যাথিউসের অপরাজিত 37 রানে চড়ে 215 রানের স্কোর গড়ে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 29 রানে চার্লস ও স্যামুয়েলসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এক পাশ আগলে রেখে কিছুটা ভিত গড়ার চেষ্টা করে ফ্লেচার। তবে লঙ্কানদের বোলিং ঝড়ে শেষ পর্যন্ত ফ্লেচারের 57 রান ছাড়া আর কেউ বেশিক্ষণ টিকে থাকেননি উইকেটে। ফলে 185 রানেই থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস। This is flat down to long on, taken. That's in the air. May not make it. 2000 সালের 10 নভেম্বর যাত্রা শুরু করে দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে 15 বছর পার করল বাংলাদেশ। তবে যে প্রত্যাশা নিয়ে বিশ্ব ক্রিকেটের অভিজাত কুলে বাংলাদেশও যাত্রা শুরু করেছিল তার কতটুকু পূরণ করতে পেরেছে আক্ষেপ থাকতেই পারে। তবে এখনও বাংলাদেশের অনেক দূর যাবার আছে বলে মনে করেন বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান ও দলের সদস্য হাসিবুল হোসেন শান্ত। 10 নভেম্বর 15 বছর আগে এই দিনেই টেস্ট ক্রিকেটের অজানা ভুবনে নাম লিখিয়েছিল বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ হলেও বারবার হোঁচট খেতে হয়েছে বাংলাদেশকে। তাই ক্রিকেটের অভিজাত অঙ্গনে বাংলাদেশের গেল 1.5 দশকের যাত্রাটাকে বন্ধুর বললেও হয়তো ভুল হবে না। খেরো খাতা অন্তত সে কথাই বলছে। এখন পর্যন্ত খেলা 93 টেস্টের মাত্র 7টিতে জিতেছে বাংলাদেশ। জয়ের স্বাদ পেয়েছে মাত্র 2টি দলের বিপক্ষে। বড় দলের বিপক্ষে জয়টা এখনো অধরাই রয়ে গেছে টাইগারদের। তাই প্রশ্নটা বারবারই উঠে যে প্রত্যাশা নিয়ে ক্রিকেটের বনেদি এই সংস্করণের যাত্রা বাংলাদেশের তার কতটা পূরণ হয়েছে। এখন বাংলাদেশ অনেক ভালো করছে। যদিও টেস্টে যতটুকু যাওয়ার আমাদের কথা ছিল ততটুকু আমরা যেতে পারিনি। টেস্ট প্লেইং নেশনের কালচার আলাদা,
ওদের ইনফ্রাস্ট্রাকচার আলাদা, ইমপ্রুভমেন্টের আরও জায়গা আছে। সেই জায়গাগুলিতে যদি আমরা কাজ করি আমরা আরও ভালো করব। আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে পর্যাপ্ত টেস্ট ম্যাচ না খেলার সুযোগ পাওয়াটা বাংলাদেশের অনেক দিনের আক্ষেপ। তাই টেস্ট খেলার সুযোগ আসলেই তা কাজে লাগানোর তাগিদ বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়কের। আমরা অনেক সময় যাদের সঙ্গে টেস্ট বেশি খেলার সুযোগ পাই সেইখানে আমরা দু একটা সিরিজে কমিয়ে দিয়েছি। এই ব্যাপারটাও সাংঘর্ষিক। আমার মনে হয় যে এই জিনিসগুলি আমাদের একটু কেয়ারফুলি দেখা উচিত। তবে টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে বেশি করে খেলতে হবে দীর্ঘ পরিসরের ম্যাচ। তাই দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো ও প্রথম শ্রেণীর টুর্নামেন্টগুলোর প্রতি বিসিবির বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ সাবেকদের। আমরা যদি লঙ্গার ভার্সনটা ভালো করি, আমাদের লঙ্গার ভার্সনের ইনফ্রাস্ট্রাকচারটা যদি জোরদার করি, আমাদের ডোমেস্টিক লঙ্গার ভার্সন টিমগুলি যদি স্ট্রং হয়, তাহলে আমরা সব ফরম্যাটে ভালো করব। যত বেশি টেস্ট খেলবে তত কিন্তু ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, তাদের অভিজ্ঞতা তত বাড়বে এবং তাদের বেসিক তত ভালো হবে। এই 15 বছরে যা অ্যাচিভমেন্ট করেছি সেটা যদি খেলাটা আরেকটু বেশি হতো তাহলে মনে হয় আরো বেটার হতো। ওয়ানডের ফলাফলই সাদা পোশাকে টাইগারদের উপর প্রত্যাশার ব্যাপ্তিটাও দিন দিন বাড়িয়ে দিয়েছে। তবে সময়ের ব্যবধানে একদিন সেটাও নিশ্চয়ই পূরণ করবে লাল সবুজের এ প্রজন্মের প্রতিনিধিরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উত্তরের আব্দুল্লাহপুর থেকে জিহাদি বই ও অস্ত্রসহ জেএমবির 11 সদস্য আটক। রাজধানীর মহাখালীতে গুলিতে এক যুবক নিহত। র্যাব বলছে বন্দুকযুদ্ধ। স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে রাজধানীর গ্যাস সংকট। চাহিদা মতো সরবরাহ না পেয়ে সীমাহীন দুর্ভোগে নগরবাসী। উৎপাদন কম অজুহাত কর্তৃপক্ষের। সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রসার ঘটছে না নারায়ণগঞ্জের ডকইয়ার্ড ব্যবসার। কম সুদে ব্যাংক ঋণ সহ সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। রংপুরের মোকামগুলো এখনো গত মৌসুমের ধান চালে ভরা। চলতি মৌসুমে ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক ও ব্যবসায়ীরা। এবং বিদেশি পর্যটক আকৃষ্ট করতে লন্ডনে বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলায় বাংলাদেশ। আগামী বছর জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।